নিস্তব্ধ গধূলি। লিখেছেন সুরনা খাতুন মল্লিকা। পর্ব 19। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়েছে। আলতাবানুকে দেখতে দুই মেয়ে আর জামাই এসেছিল। বকুল বাড়িতে পা রাখার সাথে সাথে চারপাশ বকুল ফুলের সুবাসে মুখরিত হয়ে উঠল। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ পর গধূলির রাঙা আলোয় শেখদের পুকুর পাড়ে ঘাসের উপর বসে আছে ঘাড়ে সাদা পাঞ্জাবি পায়জামা পরা জাহিদ। তার পাশে বসে আছে বকুল। বকুল যখন সাথে থাকে জাহিদের কোনো বাইরের চিন্তা আসে না। লাল হলুদে গড়ানো আকাশ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে রাতের কালো গর্ভে। দুজনেই চুপ করে বসে আছে। নিস্তব্ধতায় ঘেরা গধূলির মাঝে বকুলতলায় বকুল পাড়ে বসে আছে দুই শান্ত হৃদয়। বকুল জাহিদের ঘাড়ে মাথা রেখে বলে, আপনি এমন কেন লেফটেন্যান্ট সাহেব? কেমন জাদু? কালুয়া আবার? আচ্ছা শ্যামপুরুষ, বলুন না, আপনার এমন হৃদয় কাড়া ব্যক্তিত্ব কেন? যে কেউ যে এই লম্বা চওড়া শ্যামপুরুষের তীক্ষ্ণ দৃষ্টির প্রেমে পড়তে বাধ্য। আপনার ডান ভুঁর উপরের তিলটা যে আমার বড্ড টানে। আমি হারিয়ে যাই আপনার মায়ার দৃষ্টিতে। কেন এত কঠিন কারাগারে আটক করলেন আমায় লেফটেন্যান্ট সাহেব? বুঝে উঠতে পারি না কি করে নিজেকে আপনার এই শ্যাম সুন্দর দৃষ্টিতে হারিয়ে ফেললাম। জাহিদ বাঁকা হেসে হাঁটু ভাঁজ করে বসে বলল, কি করে তুমি এই কালুয়া দৃষ্টিতে নিজেকে হারালে? কারণ তুমি মিশে আছো আমার আত্মার অন্তরালে। জানেন লেফটেন্যান্ট সাহেব, আপনি যেটুকু সময় দৃষ্টিগোচর হয়ে থাকেন সেটুকুতেও যেন আমার মরণ দেখতে পাই। হৃদয়টা কেমন ছটফট করে, অশান্ত চোখ দুটো খুঁজে বেড়ায় আপনি কোথায়। যেদিন ছিলেন না আপনার গধূলিটা যে ভীষণ নিস্তব্ধ ছিল লেফটেন্যান্ট সাহেব। কত চেয়েছি লুকিয়ে রাখবো, কিন্তু পারিনি। অন্য কারো দিকে চোখ যায়নি, তবে এই শ্যামপুরুষের দৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে পারিনি। ধরা খেয়ে গেছি। যদি কখনো মরেও যাই, কখনো নিজেকে একা ভাববে না সুকণ্ঠী। আমি আছি তোমার কণ্ঠের মধুর সুরে, তোমার বাধ্য চন্দ্রা দৃষ্টিতে, তোমার কেশের রহস্যে, তোমার মন মস্তিষ্কে, তোমার জাদুকরী দৃষ্টিতে। এই তো প্রমাণ তোমার আমার ভেতরের দূরত্ব অনন্তকাল এর জন্য মুছে গেছে। জানো কিভাবে? জাহিদ তার পুরুষালী কণ্ঠে গান ধরল। तुम छुपा ना सकोगे मैं वो राज हूँ, तुम भुला ना सकोगे वो अंदाज हूँ। गूंजता हूँ जो दिल में तो हैरान हो क्यों, मैं तुम्हारे ही दिल की तो आवाज हूँ। सुन सको तो सुनो धड़कनों की ज़बान, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। कैसी सरहदें, कैसी मजबूरियाँ, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। জাহিদ বেলা শেষে শান্তিতে নিরে ফেরা পাখিগুলোকে আকুল চোখে দেখছে। সেও যেন পাখিগুলোর মতোই নিজের শান্তি নিয়ে বকুলের কাছে ফিরে বিশ্রাম নিচ্ছে। নুহাশ আলাদার বাড়ি ফিরে এসে নিজের ঘরে দরজা লাগিয়ে বসে আছে। তার মা পদ্ম হাওলাদার তাকে ঢোকার সময় দেখেই বুঝে ফেলেছে তার ছেলেটার মন খারাপ। আকাশ আর নুরি, নুহাশের ছোট ভাই বোন, তারা অনেক চেষ্টা করেছে নুহাশকে বাইরে বের করতে। নুহাশ কোনো জবাব দেয়নি। নুরি গিয়ে মাকে জানাতেই পদ্ম হাওলাদার উপরতলায় ছেলের ঘরের সামনে দাঁড়িয়ে বললেন, নুহাশ, দরজা খোল। নুহাশকে দ্বিতীয়বার বলতে হলো না। বংশী হাওলাদার জানেন, তিনি 10 বার ডাকা আর পদ্মর 1 বার ডাকা সমান। তিনি কোনো কথা না বলে কাজে বেরিয়ে গেলেন। নুহাশ দরজা খুলে দিল। পদ্ম হাতে 1 থালা খাবার সাজিয়ে এনেছেন। আমি খাবো না আম্মা। খেতে হবে না। খাবারের প্লেটটা টেবিলে রেখে নুহাশের সাথে বিছানার উপর বসলেন। কি হয়েছে? আমি হেরে গেছি মা। উপরওয়ালা আমায় ফিরিয়ে দিয়েছে। যার জন্য এত কষ্ট করলাম সে অন্যের ঘরের ঘরওয়ালি। চলে গেছে আমার হৃদয় করে ফাঁকি। তুই যদি সত্যি ভালোবাসিস তবে বুদ্ধিমানের কাজ হবে তাকে তার মতো ছেড়ে দেওয়া। আমার সাথে বকুলের কথা হয়েছিল।
তোর জন্য সে একটা চিঠি পাঠিয়েছিল, আমি নিজ ইচ্ছাতে তোকে দেইনি। শাড়ির ভাঁজ থেকে একটা চিঠি বের করে নুহাসের হাতে দিলেন পদ্ম হাওলাদার। সে চলে গেল। ছোট বোন নুরি এসে পাশে বসলো। এসব কিছু তারও জানা। নুহাস আকুল চোখে চিঠিটা খুলে পড়তে আরম্ভ করলো। শ্রদ্ধেয় নুহাস ভাই, সালাম। আশা করবো আল্লাহর দোয়ায় আপনি সুস্থ আছেন, ভালো আছেন। আমাকে ক্ষমা করবেন, আমি আপনার পত্রের যোগ্য জবাব দিতে দুর্বল ছিলাম। তবে আমি আপনাকে কিছু জানাতে চাই। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে কখনো সেই নজরে দেখিনি। আমার সাথে ভীষণ বাজে একটা দুর্ঘটনা ঘটে গেছে, একদম অনাকাঙ্ক্ষিত। তবে সবকিছুর মাঝেও আমি একটা মানুষ পেয়েছি যে আমাকে সাহায্য করতে বারংবার হাত বাড়িয়েছে। আমার কোনো চাওয়া পাওয়া নেই। আকাশ বলেছে, আপনি আমার জন্য পুনরায় নিজেকে পরিবর্তন করে তুলেছেন। আমি জানি না আপনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন। আমার জন্য যদি আপনার কোনো সুপরিবর্তন হয় তবে তা ধন্য হওয়ার বিষয়। তবে পরিবর্তনের উদ্দেশ্যটা আমাকে না বানিয়ে নিজেকে বানান। সেই দিন আপনি দোলন ভাইয়ের হাত থেকে রক্ষা করেছিলেন। অভদ্র আমি ধন্যবাদটুকু জানাইনি। আমি চাই আপনি সর্বদা হাসি খুশি প্রাণবন্ত থাকুন। আপনি একটা ভালো মানুষ, আপনার ভালো হোক। আমাকে ক্ষমা করবেন, আমি আপনার ভালোবাসা গ্রহণ করতে পারিনি। এটি সন্ধ্যা শেখ, বকুল। চিঠিটা বুকের সাথে জড়িয়ে ধরে নুহাস বিছানায় মৃতদেহের মতো পড়ে গেল। নুরি তাকে এভাবে কাতরাতে দেখে। কাঁদো না ভাই, কাঁদো না। কিভাবে কাঁদবো না নুরি? দেখ, অভাগার ভাগ্য, সে আমার ভালো চাইলো কিন্তু আমায় চাইলো না। প্রতিটা রাত যাকে নিজের করার স্বপ্ন বুনেছি, প্রতিটা খারাপ সময় যার স্মৃতি আমাকে সান্ত্বনা দিয়েছে, যার কণ্ঠ মনে করে বুকের বোঝা কমতো, সে আমার নয় নুরি। সে আমার থেকে দূরে, বহু দূরে। দিন পার হয়ে চলেছে। এভাবে দেখতে দেখতে ফুরিয়ে গেল জাহিদের ছুটির 15 দিন। আর 4 দিন পর তাদেরকে ঢাকা ফেরত যেতে হবে। অন্তর্মহল থেকে নির্দেশনা আসা সত্ত্বেও জাহিদ ফেরত যায়নি। মন চায়নি তাই যায়নি। তার আবার যখন যা মন চায় তখন তাই করে। বকুল আর শালুক ইশারা বেগমের সাথে বসেছিল। শালুক জাফরের সাথে একদম বাগডুম খেলছে। ইশারা বেগম কাঁথা সেলাই করছেন আর মাঝে মধ্যে তাদেরকে দেখছেন। শিমুলকেও নিয়ে এসেছে জাহিদ। আলতা বানু আগের চেয়ে এখন মোটামুটি সুস্থ। বন্যা আর কমলা চাল বাচ্ছে। চুমকি জমেলা বেগমের মাথায় তেল দিয়ে দিচ্ছে। বকুলের মনটা কেমন কুগাইছে। ইশারা বেগম জিজ্ঞেস করলো কি হয়েছে। বকুল মাথা নাড়িয়ে কিছু না বোঝালো। তখন অন্দরমহলের ভেতরে প্রবেশ করলো রাজু। গিন্নিমা, সদাগর বাড়ির বৌমা আইছে, আপনার লাগে কথা কবি, ভিতরে পাঠামু? আইতে ক। রাজু গিয়ে তাদেরকে ভেতরে নিয়ে এলো। সওদাগরের বউ নাবিলা সওদাগর, সাথে মেয়ে নিশা সওদাগর এবং মা রানু সওদাগর। তারা এসে বসতে জমিরার চোখে ইশারায় চুমকি ভেতরে চলে গেল। তখনকার মানুষের আবার রেওয়াজ ছিল, অতিথি বা বাইরের কোনো মানুষের সামনে গর্ভবতীদের যেতে নেই, নজর লাগে। চুমকির পেট বোঝা যাচ্ছে একটু একটু, তাই তাকেও কঠোরভাবে পরিচালনা করেন জমেলা বেগম। বন্যা বকুল ইশারা হায়দারের পেছনে দাঁড়িয়ে রইল। শালুক, শিমুল আর জাফর ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে তাদের দেখছে। নাবিলা সওদাগর সবার হালচাল জিজ্ঞেস করে ভনিতা করে কথা পেঁচিয়ে জাহিদের কথা তুলল। ইশারা বেগম অকপট স্বরে বললেন, আমি তো কোনো রাক্ষস না ভাবি যে আপনি আমারে ভয় পাইতাছেন। যা কইবেন সোজা সাপটা কথা কন। আসলে ভয় পাওয়াটা ব্যাপার নয়, কিন্তু পুরো নটর জুড়ে জানে ইশারা বেগমের সাথে ভেবে কথা বলা উচিত। কারণ তিনি এমন জবাব দেবেন যে মুখের কথা নয়, দক্ষ হাতে ছোড়া তীর। জাহিদার জয় এসে পেছনে দাঁড়ালো। নাবিলা সওদাগর বলে উঠলেন, আসলে ভাবি, আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আইছিলাম। আমার মাইয়া নিশা, আপনার বড় সারা জাহিদের লাগা সম্বন্ধ নিয়া। আমগো বাড়িত কোনো ছাড়াই আবিয়ারটা নাই, জয় আছে, কিন্তু হ্যার বিয়াও আমার খোকা কোনহানে যেন ঠিক করে রাখছে। তাতে কি হয়েছে? আসলে ব্যাপারটা এমন, রাজধানীর বিয়াত আপনার স্যারারে দেখা আমার মাইয়ার মনে ধরা গেছে গা। খোঁজ নিয়ে শুনলাম জাহিদার বিয়া হয়ে গেছে গা। সেইরে বুঝাইলাম, মেলা বুঝাইছি, কিন্তু হ্যাঁ মানে না। জাহিদারে হ্যাঁ এতই মনে ধরছে যে হ্যাঁ সতীনের ঘর করতেও রাজি।
তাছাড়া আজকালের স্যারেরা দুইটা বিয়ে করা তো অস্বাভাবিক কিছু না। বকুলের কান ঝাঝা করে উঠল। এসব কি শুনতে হচ্ছে তাকে? জাহিদ আগে অপেক্ষা করছে তার মা জননী কি জবাব দেয়। ইশারা হায়দার তার ব্যক্তিত্ব থেকে সরেননি। হাতের কাঁথাটা পাশে রেখে উঠে দাঁড়িয়ে বললেন, অস্বাভাবিক যেহেতু না, তাহলে এক কাজ করেন, আপনার লগে আমার জমিদার সাহেবের বিয়া দিই। অস্বাভাবিক না তো? কি কইতাছেন এইসব? আমি আর ওরা কি এক? আমার এখন ভরা সংসার। হ্যাঁ তো, ওরাও তো ভরা সংসার। তাছাড়া আপনি আমার সর্বসর্বা বৌমার মধ্যে কি এমন অভাব দেখলেন যা পুরাইতে আমি খোকারে আবার বিয়া দিমু? বুড়ো রানু সওদাগর বলে উঠলেন, আমি আগেই কইছিলাম এই মহিলার কথার ধাঁচ অন্যরকম। বেহুদা অপমান হইতে আসিস নে। কি রুচি মহিলার! কিসের এত অহংকার তোর? তগচে আমাকে কিছু কম নাই। টাকার গরব আমি দেখাই না বড় মা। আমার যা আছে দুনিয়ার কারো তা নাই। না জানি কি এমন আছে। অহংকার তো করমুই বড় মা। এই প্যারেডতে দুইটা বাঘ সিংহ পয়দা করছি। কপালে রানী সম দুইটা বৌমা জুটছে। আর কি চাই অহংকার করতে? জাহিদ আবার বলে উঠল, ওই বুড়ি, তোমার এত চুলকায় কেন? তুমি বিয়ে করবা নাকি? চলো একটা ভাতা ধইরা দেই। আমার জননীর তেজ তোমার জানা নাই? বাঘের মা বাঘিনী তো আর বিড়ালের মতো মেয়াও মেয়াও করবে না। হুঙ্কার ছাড়বে। আমার বউ নিয়েও তোমাদের চিন্তা না করলেও চলবে। ওই সারা, মুখ সামলায় কথা ক। যে বউয়ের এত ঢপ দিতাছোস, হ্যাঁ তো বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এতদিন বিয়া হইছে, জন্মেলাও তো দুই বৌমাই মা হইব। তোর বউয়েরা কি শিখছে? ছোটটা না ছোট, বড়টা? আরে বুড়ি, এজন্যই বলে মুখের আর কি বলবো। বলি, তুমি কি এটাকে সালমান শাবনুরের সিনেমা পেয়েছো? যে বিয়ে করলাম, বউয়ের ঘোমটা তুললাম, কাত হয়ে বিছানায় পড়ে গেলাম, পর্দা নেমে গেল, অন্ধকার হয়ে গেল, ভোরবেলা থেকে বউ বমি বমি শুরু করে দিল। এরকম আশা করলে হক মাওলাও বলবে, বাচ্চা তোমার সেটার ভেতর ভরে দিচ্ছি। বেহায়া সারা। আরে ডক্টর জাহিদ হায়দারের থেকে শুনে নাও, খালি পর্দা নেমে অন্ধকার হলেই বাচ্চা হয় না। এটা একটা লং প্রসেসিং এর ব্যাপার। লং প্রসেসিং মানে লম্বা প্রক্রিয়া। আরে ডিএনএ এক্সচেঞ্জের ব্যাপার আছে না? খোকা হইছে। আরেকটু মা জননী, কান খুইলা শুইনা রাখ সব। আমি লেফটেন্যান্ট কর্নেল ডক্টর জাহিদ হায়দার ইরফান। সন্ধ্যা হায়দার বাদে কাউকে নিজের স্ত্রী পদ দিতে পারবো না। বকুলকে রেখে আমি দ্বিতীয় কেন, দেড়খানা বিয়েও করব না। এটা আমার প্রতিশ্রুতি আমার অর্ধাঙ্গিনীর কাছে। জয় পাকিস্তান। বউ ঘরে চলো। দূষিত বাতাস গায়ে লাগলে অসুস্থ হয়ে যাবে। এই শালি, তুইও যা, আমার জয়লা তোকে খুঁজছে। বকুলের ভেতর প্রশান্তির হাওয়া বয়ে গেল। বকুল জাহিদকে কখনো তার ভাষা খারাপের জন্য মানা করেনি, করবে বলেও ভাবিনি। তার যেটাই ভারসাম্য হয় সেটাই বলুক। বকুলের তার গালিগুলো শুনতে খুব মজা লাগে। জাহিদের চলে যাওয়ার দিকে রহস্য চোখে তাকিয়ে থাকলো নিশা। তার চোখে হিংস্রতা। বকুলের কোনো ক্ষতি না হয়ে যায় আবার। সেখান থেকে শালুক গভীর কিছু একটা চিন্তা করতে করতে ঘরে ঢোকে। জলিল কিছু কাগজপত্র দেখছিল। শালুকের দিকে তাকিয়ে আবার কাগজগুলোর দিকে তাকিয়ে বলল, আবার কার থেকে কি শুনে কি চিন্তা করছো? আচ্ছা, আপনি তো ভাইকে খুব বিশ্বাস করেন, তাই না? ভাই যা বলে সব ঠিক ঠিক, তাই না? তাহলে আপনি সেদিন মিথ্যা কেন বলেছিলেন? আপনি বলেছিলেন আল্লাহ দিলে বাচ্চা হয়ে যায়, কিন্তু ভাই যে বলল। দা ভাই কি বলল? বলল এটা নাকি লম্বা প্রক্রিয়া। এসব কথা দা ভাই তোমাকে বলেছে? ওই যে কে যেন এসেছিল, সাথে সুন্দরী এক মেয়ে, তার সাথে ভাইয়ের দ্বিতীয় বিয়ের কথা নিয়ে ওনাকে বলছিল। আর তুমি শুনেছিলে? হ্যাঁ, ওখানেই তো ছিলাম। জানেন আপাকে কতগুলো বাজে কথা বললো ওই মহিলা, বাচ্চা কেন হয় না। মানে কি? বিয়ের মাত্র কয়েকদিন হয়েছে, এখনই কিসের বাচ্চা? মা কি বলল? আমা কিছু বলার সুযোগই পাইনি। যা বলার ভাই বলেছে। বলেছে খালি ঘুমটা তুলে অন্ধকার হয়ে গেলে বাচ্চা হয় না। এমনটা আশা করলে নাকি আল্লাহ বলে বাচ্চা তোমার সেটার ভেতর ভরে দিচ্ছি। মানে ভাই বলেছিল এটা। আমি তো আপনার মতো কখনো ভাষা খারাপ করি না। তারপর বলল ভাইয়ের সুযোগ মতো ভাই ঠিকই আপাকে বাচ্চা দিয়ে দেবে।
আপাকে যদি ভাই বাচ্চা দেয় তাহলে আমার বাচ্চা তো আপনি দেবেন, তাই না? হ্যাঁ দেব তো, আমিও সময় মতো দিয়ে দেব। তাহলে দিন। 2 হাত পেতে বাচ্চা চাইছো? এটা কি কোনো মেলায় কিনতে পাওয়া পুতুল নাকি? দেখুন, আমি আজ কাউকে এসব কথা বলিনি, শুধু আপনাকে জিজ্ঞেস করেছি। এখন আপনি আমাকে খবরদার ময়না বুঝ দেবেন না, সোজা সাপটা বাচ্চা দিয়ে দিন। জলিল কেমন দোটানায় পড়ে যায়। এখন সে যদি শালুকে সব খোলাখুলি বোঝাতে যায় তো শালুক অবশ্যই সেটা স্বাভাবিকভাবে নিতে পারবে না। তাছাড়া শালুককে তার বোঝানো উচিত 25 বছর বয়সে এসে সুন্দরী বউ থাকতেও সে নিজেকে কি যে কষ্টে নিয়ন্ত্রণ করেছে সেটা সে বাদে কেউ বোঝে না। বাহাতে নাকের ঘাম মুছে শালুককে টেনে কোলের উপর বসিয়ে মাজা জড়িয়ে ধরে শান্ত সুরে বলল, তোমার বয়স হয়নি বোকা সুন্দরী। আমার এখন 16 বছর। 16। আমি আর বাচ্চা নেই। যদি আপনি না দেন তো আমি ভাইয়ের কাছে গিয়ে বলবো। কি বলবে? বাচ্চা দিতে? না, ভাইয়ের কাছে বাচ্চা আমার চাই না। আমি বিচার দেব আপনি আমাকে বাচ্চা এনে দেননি। জলিল হা হা করে হাসতে লাগলো। ভাসুরের কাছে গিয়ে বিচার দেবে বর বাচ্চা দিচ্ছে না? লজ্জা শরম কিছু থাকবে? এটা কি লজ্জার বিষয়? দাবাই যখন কথাগুলো বলছিল বকুল কি লজ্জা পায়নি? হ্যাঁ, উসখুস করছিল। আচ্ছা, মুশকিল তো। আপনি কাউকে জিজ্ঞাসা করতে দেবেন না, নিজেও বুঝিয়ে বলবেন না। আমি লজ্জা আনবো কোথা থেকে? আমার খুব লজ্জা আছে, আমি বলতে পারবো না। তবে তোমায় একটা বই দিতে পারি, নিজে থেকেই জেনে যাবে। থিওরি জেনে নাও, প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দেব। বাংলা রিডিং করতে পারো তো না? আপনি কি আমার সাথে মশকরা করছেন? আচ্ছা, আর বলবো না। এই যে ধরো। এখন পড়া দরকার নেই, কেউ দেখলে ইজ্জত ডুবে যাবে। রাতে পড়ো। আবার যেন আপাকে গিয়ে বইলো না যে উনি আমাকে এসবের বই দিয়েছেন। হ্যাঁ, আপনার কাজ করুন, আমি কাউকে বলবো না। বিকেল বেলা। বকুলের মনটা তখনও কুঁকাইছে। এমন সময় রাজু হন্তদন্ত পায়ে খবর নিয়ে এলো, সন্ধ্যা মা, আপনার বড় ভাই বাইরে মরতে বসেছে, তাড়াতাড়ি চলুন। এই খবরটা পুরো বাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে। শিমুল, বকুল ওরা সবাই দৌড়ে এসে দেখে বিশাল জমিদার বাড়ির সদর দরের সামনে অদ্ভুত হয়ে পড়ে আছে। চোখ মুখ ফুলে একাকার, চোখ দুটো লাল হয়ে আছে, মুখ দিয়ে রক্ত পড়ছে। জয় ডিউটি থেকে আসার সময় চারুকে স্কুল থেকে বাড়িতে রাখতে গিয়েছিল। বাড়িতে তেমন কেউ নেই। নুহাস বিশালের মাথার কাছে বসা। বিশাল বলল, জয়, তোর কাছে আমি একটা আবদার করবো। ধর মরার আগে শেষ ইচ্ছা, আমার একটু ধরে তক বাড়ির সামনে লইয়া যাবি। আমি শেষবারের মতো বন্যার একটু চোখে দেখা দেখমু। ভেতরে যাবো না, বাইরে থেকেই দেখমু। জয়কে চারু অনেক অনুরোধ করেছে। তাদের কথায় নুহাস আর জয় মিলে বিশালকে বাড়ির সামনে আনতে না আনতেই বিশালের মুখ থেকে রক্ত পড়া শুরু হয়েছে। বিশাল আকুল চোখে কাত হয়ে জমিদার বাড়ির পথের দিকে চেয়ে আছে। প্রাণ পাখিটা যে যায় যায়। ডাক্তার বলেছিল সে আর বেশি দিন বাঁচবে না। মাদক দ্রব্যের জন্য তার ব্লাড ক্যান্সার হয়ে গেছে। রাজু বকুলকে বলে দৌড়েছে বন্যার কাছে। বন্যা আর চুমকি অন্দরমহলে বসেছিল। রাজু গিয়ে বলল, বন্যা মা, বিশাল ভাই মরতে বইছে, আপনারে শেষবারের মতন দেখতে চায়। কি বলছেন রাজু ভাই? হ্যাঁ, নাকি কিসের রোগ হয়েছে, মুহূর্তে রক্ত পড়তা। বাকি কোনো কথা না শুনে বন্যা হাতে থালা ফেলে অন্দরমহল থেকে নিচে ছুটেছে। দৌড়াতে দৌড়াতে অজয় তাকে ধরে বলছে, শান্ত হও, এভাবে দৌড়েও না বন্যা। তাকে ধাক্কা দিয়ে বন্যা নিচে নেমে দৌড়েছে। এত জোরে দৌড়েছে যে খোপা খুলে হাঁটু সমান চুলগুলো খুলে গিয়ে বাতাসে ছুটছে। বাঙাল করে পরা লাল পেড়ে সাদা শাড়ি, লম্বা আঁচল, পেছনে তার বেগে বেগ মিলিয়ে ছুটছে। চোখে জল মুছতে মুছতে বন্যা বিশাল বলে চিৎকার করতে করতে দৌড়ে সদর দরজার দিকে যাচ্ছে। এই পথ যেন শেষই হচ্ছে না। বিশাল ক্লান্ত দৃষ্টি দিয়ে দেখছে বন্যা ছুটছে, চিৎকার করে তাকে ডাকছে। ওই তো বন্যা আসছে, তার বন্যা তার কাছে ছুটে আসছে। 2 তলা থেকে সুজয় চিৎকার করে উঠল, চৌকিদার, সদর দর বন্ধ করে দাও। তার আদেশের সাথে সাথে চৌকিদার দরজা বন্ধ করে দিয়েছে। বন্যা দরজার সাথে সজোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়েছে। ব্রেক সামলাতে না পেরে বেশ জোরে সোরে বাড়ি লেগেছে। মাথা ফেটে রক্ত বেরিয়ে এসেছে। বকুল জাহিদের শার্টের কলার খামচে চিৎকার করে ওঠে,
দরজা খুলতে বলুন লেফটেন্যান্ট সাহেব, বড় দুর্ঘটনা ঘটার আগে দরজা খুলতে বলুন, বলুন না। জাহিদ সুজয়ের বিপরীত দিক থেকে হুঙ্কার দিয়ে উঠল, দরজা খুলে দাও। মুহূর্তে হায়দার বাড়ির বিশাল দরজা খুলে গেল। বন্যা বিশাল বলে চিৎকার করে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। বিশাল জনতা অবাক হয়ে দেখলো জমিদার বাড়ির বউয়ের অবাধ্যতা, ভ্যাপনা, পরপুরুষের কোলে ঢলে পড়া। ক্লান্ত চোখ দুটো মেলে বিশাল বন্যাকে শেষবারের মতো দেখে নিল। ভাঙা গলায় বলল, তোমার না দেখা মরলে যে আমি মইরাও শান্তি পাইতাম না। তুমি ভালো থাইকো, আমার ইহকালের অপূর্ণতা। পরের জন্মের জন্য মৃত্যুর পথে তোমায় ভিক্ষা চেয়ে গেলাম। আহ, কি শান্তির বিদায়। আর কিছু বলার শক্তি হলো না বিশালের। বিড়াল সুমধুর সুরে বাঁশি বাজানো বিশাল শেখ করুণ সুরে সবাইকে কাঁদিয়ে ইহকাল ত্যাগ করলো। বন্যা তাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, পাগলের মতো হাহাকার করতে লাগলো। কিছু সময় পর সুজয় এগিয়ে এসে ভরা জনতার মাঝে বন্যাকে কষিয়ে এক চর বসিয়ে দিল। জামশেদ হায়দার তাকে ধরার হুকুম করলেন। জাহিদ বারণ করলো, তবুও বন্যা রুহহীন বিশালকে ছাড়ছে না। জাহিদের ভয়ে কেউ তাকে ছাড়ানোর চেষ্টা করার সাহস করছে না। বকুল সহ সবাই কাঁদছে। জলির চোখে দুফোঁটো পানি বাল্যবন্ধুর উদ্দেশ্যে বিসর্জন দিয়ে শালুকের কান্না থামানোর চেষ্টা করছে। নুহাসও কাঁদছে। অল্প সময় পর বন্যাও জ্ঞান হারালো। শালুক বন্যা আপা বলে চিৎকার করে উঠল। বন্যার সাদা শাড়ির নিম্নভাগ রক্তে ভিজে রাঙা হয়ে গেছে। ইশারা বেগম দ্রুত পরিস্থিতি সামলাতে হুকুম করলেন। এলাকার মানুষ ছিছি করতে করতে বলল, এই মেয়ের শাস্তি হওয়া দরকার। সুজয় জমেলাকে বলেই গেল, যদি বাচ্চাটার কোনো ক্ষতি হয় তাহলে সে বন্যাকে ছেড়ে কথা বলবে না।